আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২২ এর একটা সৃজনশীল প্রশ্ন। চলো স্টার্ট করি। দেখো বলা হয়েছে কি, বি পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। বি পাত্র হচ্ছে এইটা। এই বি পাত্রের ঘনমাত্রাকে ppm এককে বের করতে বলা হয়েছে। দেখো, ppm মানে কি আগে তোমাকে বুঝতে হবে স্যার। একটা জিনিস আমি তোমাকে লিখে দেই। হয়তো আমি এখন যে ওয়েতে লিখবো অনেকে হয়তো তোমরা এভাবে ppm করো না। অন্য কোনো ওয়েতে ppm এর ম্যাথগুলি হয়তো করো। বাট বিলিভ করো স্যার, আমি তোমাকে যে ওয়েতে ppm শিখাবো এটা বেশ সহজ, বেশ সহজ। ওকে? সো তুমি চেষ্টা করো আমার ওয়েটা শেখার জন্য। তুমি যদি তোমার ওয়েতে পারো তাহলে তো বেটার, সমস্যা নাই। আরেকটা ওয়েও তোমার শেখা হলো। দেখো, মনে রাখবে ১ ppm মানে হচ্ছে ১ মিলিগ্রাম পার লিটার। মনে থাকবে কথাটা? ১ ppm মানে কি স্যার? ১ মিলিগ্রাম পার লিটার। তার মানে ১ লিটারে কত মিলিগ্রাম আছে তত ppm হবে। কথা বুঝো নাই। আমি তোমাকে বুঝিয়ে বলি। আমি যদি কোথাও লিখি ৫ ppm, আমি যদি কোথাও লিখি ৫ ppm, তার মানে বুঝাবে ৫ মিলিগ্রাম পার লিটার। আমি কি কথা বুঝতে পারছি স্যার? তার মানে যত ppm তত মিলিগ্রাম পার লিটার। এটা যেন তোমার মনে থাকে। ওকে, চলো স্টার্ট করি। বলা হয়েছে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এ বের করতে। তাহলে বি পাত্রের দ্রবণে দেখো কি কি দেওয়া আছে। বলা আছে 50 মিলিলিটার। বি পাত্রে কি কি বলা আছে? 50 মিলিলিটার। 50 মিলিলিটার সেমি মোলার। মনে রাখবা সেমি মানে 0.5 মোলারিটি। কি দেওয়া আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা সোডিয়াম না, এটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাই না? আচ্ছা, এটা হচ্ছে বি পাত্রের দ্রবণের পরিমাণ। যেহেতু ppm এ নিতে বলা হয়েছে, ppm মানে কি মিলিগ্রাম পার লিটার। তুমি এক কাজ করো, তুমি আগে এই 0.5 মোলারিটি এটাকে ভাঙো। তাহলে লেখো ঘনমাত্রা। আমি বুঝাই বলবো কেন কি করছি, ঠিক আছে? তুমি লেখো ঘনমাত্রা ইকুয়াল টু 0.5 মোলারিটি। মোলারিটি মানে কি স্যার? 0.5 মোল পার লিটার। এটা তো আমরা সবাই জানি যে মোলারিটি, মোলারিটি মানে কি স্যার? মোল পার লিটার। আমি কি কথা বুঝতে পারছি স্যার? তার মানে এখানে দেওয়া আছে 0.5 মোলারিটি, তার মানে 0.5 মোল পার লিটার। এখন আমাকে বলা হয়েছে মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে, তাহলে ppm এ চলে আসবে। দেখো পার লিটারে কিন্তু অলরেডি চলেই আসছে, পার লিটারে কিন্তু অলরেডি চলে আসছে। শুধু তোমার মোলটাকে মিলিগ্রামে নিয়ে আসতে হবে। মোলটাকে কিসে নিয়ে আসতে হবে? মিলিগ্রাম। তো চলো মোলটাকে আগে গ্রামে আনি। 0.5 কোনো কিছু গ্রামে আনতে হলে কি করতে হয়? তার আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে তুমি এই পাশে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করে ফেলো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আসবে স্যার? KOH। আচ্ছা, আমি এই পাশে একটা দাগ দিয়ে দিই এবং এগুলিকে একটু দূরে সরায় দিই। ওকে, এগুলি রাফ। আচ্ছা, আর এটা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, আণবিক ভর কত হবে বলতো? পটাশিয়ামের হচ্ছে 39, 39.1। এরপরে হচ্ছে অক্সিজেনের কত? 16। হাইড্রোজেনের হচ্ছে 1। সবগুলি মোট যদি যোগ করি তাহলে আমার কত আসে? 56.1। 56, 56.1। কথা বুঝতে পারছি স্যার? গ্রাম পার মোল। মনে থাকবে? গ্রাম পার মোল। এক কাজ করি, আমি এটাকে আরেকটু দূরে সরা দিই। গ্রাম পার মোল। ডান। আচ্ছা, তাহলে এই মোল থেকে যদি গ্রামে নিতে হয় আমার কি করতে হবে? আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। আণবিক ভর কত? 56.1। আর আর কি কিছু করতে হবে না? তাহলে কত আসছে বলতো? যে পরিমাণটা আসবে সেটা আসবে গ্রাম পার লিটারে আসবে, কারণ আমি মোল থেকে আণবিক ভর দ্বারা গুণ করছি, তাহলে গ্রামে চলে আসছে। এখন আমি তো বলছি গ্রামে আনবা না, তুমি আনবা মিলিগ্রামে আনবা। তাহলে মিলিগ্রামে আনতে হলে কি করতে হয়? গ্রাম থেকে আমি যদি মিলিগ্রামে নিতে হয় তাহলে আমাকে আবার 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে 0.5 ইন্টু 56.1 ইন্টু 1000 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসবে? এই গ্রামটা চলে আসবে মিলিগ্রামে। মিলিগ্রাম পার লিটার। আমি কি কথা বুঝতে পারি নাই স্যার তোমাকে? মিলিগ্রাম কি হবে? মিলিগ্রাম পার লিটার। এবার দেখো তো, আমি যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সার কত আসে? 0.5 ইন্টু 56.1
ইন্টু 1000 গুণ করলে আমার আসে হচ্ছে 28050 28050 মিলিগ্রাম পার লিটার আসে, মিলিগ্রাম পার লিটার। আর আমি বলছি যত মিলিগ্রাম পার লিটার তত পিপিএম, তার মানে 280 এরপর হবে 50 পিপিএম। ব্যাস অ্যান্সারটা শেষ। স্যার কি বুঝতে পারছি? এবার ছোট্ট করে তোমাকে কয়েকটা কথা একটু বলি। তোমরা অনেকেই বলতে পারো, স্যার আপনি কেন 0.5 নিয়ে কাজ করা শুরু করছেন? আপনি কেন 50কে নিয়ে কিছু কাজ করলেন না? দেখো আমি তোমাকে বলি 0.5টা কি স্যার? এই 0.5 মোলারিটি এটাই তো ঘনমাত্রা। 0.5 মোলারিটি এটাই তো ঘনমাত্রা, তাই না? এবং আমাকে বলা হয়েছে ঘনমাত্রাকে পিপিএম এ নিতে বলা হয়েছে। এই জন্য দেখো আমি 0.5 নিয়ে কাজটা শুরু করছি। দেখো আমি কাজ কিন্তু 0.5 নিয়ে শুরু করছি, অন্য কিছুতে কিন্তু এখনো হাত দেই নাই। আমি কি কথা বুঝতে পারছি? যেহেতু আমাকে বলছে ঘনমাত্রা পিপিএম এ নিতে, এই জন্য আমি 0.5 নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার তোমরা অনেকে বলতে পারো, স্যার এখানে তো 50 মিলিলিটার দেওয়া আছে, আপনি 50 মিলিলিটারে কেন কনভার্ট করে নিলেন না? আচ্ছা, কনভার্ট করে নেই নাই, কারণটা হচ্ছে আমাকে তো এখানে বলা হয়েছে মিলিগ্রাম পার লিটারে আনার জন্য। অলরেডি তো আমার পার লিটারে চলেই আসছে, আমি কেন আবার 50 মিলিগ্রামে কনভার্ট করব? আমি কি কথা বুঝতে পারছি? আচ্ছা, চলো পরের ম্যাথটা স্টার্ট করি। চলো তাহলে আমরা পরের ম্যাথটা করি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর ঢাকা বোর্ড 2022-এর 4 নম্বর ম্যাথ। ঠিক আছে? আগেরটা আমরা করছি গ নাম্বার ম্যাথ, এখন আমরা করব হচ্ছে ঘ নাম্বার ম্যাথ। ওকে? 4 নাম্বার। আচ্ছা, একটু মনোযোগ দাও। বলছে উদ্দীপকের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের দ্রবণ দুটি আহ, উদ্দীপকের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, তাই তো? এখানে দেখো তো কি কি দেওয়া আছে আমার কাছে। আমার কাছে বলা আছে 250 মিলিলিটার ডেসিমোলার। ডেসিমোলার আমরা সবাই জানি ডেসিমোলার মানে কত বলো তো? আমরা সবাই জানি ডেসিমোলার মানে হচ্ছে ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি। আর সেমিমোলার হচ্ছে সেমি সেমিমোলার কত? সেমিমোলার হচ্ছে 0.5 মোলারিটি। 0.5 মোলারিটি। আমি কি বুঝতে পারছি স্যার? ডেসি হচ্ছে 0.1 মোলারিটি আর সেমিমোলার কত? 0.5 মোলারিটি। এবার দেখো বলছে উদ্দীপকের দ্রবণ দুটি মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে। মানে আমি যদি পাত্র এ আর পাত্র বি এই দুটাকে মিশাই, পাত্র এ এটা হচ্ছে পাত্র এ আর এটা হচ্ছে পাত্র বি, এই দুটাকে যদি মিশাই তাহলে দ্রবণদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে? স্যার দ্রবণদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে সেটা কি তুমি বলতে পারবা? পারবা। কিভাবে? মনে করো, কথার কথা আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো এই পাত্রে আছে হচ্ছে অ্যাসিড আর বি পাত্রে আছে মনে করো ক্ষার। বি পাত্রে কি আছে? ক্ষার। এখন অ্যাসিড আর ক্ষার মিশানোর পরে যদি দেখি পাত্রে আরো অনেক অ্যাসিড রয়ে গেছে বা আরো কিছু পরিমাণ অ্যাসিড রয়ে গেছে, তাহলে আমি বলবো দ্রবণ দুটিকে মিশ্রণের পর দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। কথা বুঝো নাই? কারণ পাত্র দুটাকে মিশানোর পরে ক্ষার মনে করো সব শেষ হয়ে গেছে, অ্যাসিড রয়ে গেছে। তাহলে আমি বলবো দ্রবণ দুটি মিশ্রণের পর দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। আর দ্রবণ দুটি মিশানোর পর যদি অ্যাসিড শেষ হয়ে যায় কিন্তু ক্ষার যদি থেকে যায়, তাহলে আমি বলবো দ্রবণ দুটি মিশ্রণের পর দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে আসলে এই মানে ম্যাথটা থেকে তোমার দেখতে হবে যে পাত্র দুটাকে মিশানোর পরে কে অবশিষ্ট রইল? অ্যাসিড অবশিষ্ট রইল না ক্ষার অবশিষ্ট রইল? যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এবার একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো। এই ম্যাথটা না অনেকগুলি ওয়েতে করা যায়। তো আমি মোটামুটি এখন তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দিয়ে করানোর ট্রাই করব। ঠিক আছে? দরকার হলে সামনে গেলে আরেকটা ওয়েতেও তোমাকে এই ম্যাথটা দেখাবো। কারণ এই ম্যাথটা তো এরকম একবার না আরো অনেকবার আসছে। এখন দরকার হলে একটা ইজি ওয়ে দেখাই, সামনে গেলে আরেকটা ওয়ে দেখাবো ইনশাআল্লাহ। চলো স্টার্ট করি। দেখো, এখানে একটা কথা বলা হইছে এ পাত্রে, পাত্র এ তে, ঠিক আছে, 250 মিলিলিটার ডেসিমোলার দ্বিক্ষারকীয় অম্ল। এই দ্বিক্ষারকীয় অম্ল এই কথাটার মানেটা কি? আমি তোমাকে একটু লিখে দিতে চাই। দ্বিক্ষারকীয় অম্ল মানে কি? হয়তো তোমরা অনেকেই জানো, তারপর আমি লিখে দেই। দ্বিক্ষারকীয় দ্বিক্ষারকীয় অম্ল। দ্বিক্ষারকীয় অম্ল হলো, দেখো দ্বিক্ষারকীয় অম্ল বলা হয়েছে, তার মানে ওই যৌগটা একটা অম্ল হবে।
তাহলে দ্বিক্ষারকীয় অম্ল হলো সেই সকল অম্ল, সকল অম্ল যাদের মধ্যে যাদের দুটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, দুটি প্রতিস্থাপনীয় স্থাপনীয় দুটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে, পরমাণু থাকে, পরমাণু বা অণু, ইট ডাজন্ট ম্যাটার, বাট দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকতে হবে, দ্বিপ্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকতে হবে, পরমাণু বা অণু, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, আম, পরমাণু বারটা কেটে দেই, তাহলে লিখি দ্বিপ্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে দ্বিক্ষারকীয় অম্ল, দেখো নামের শেষে কিন্তু অম্ল ওয়ার্ডটা আছে, তার মানে ওই যৌগটা কিন্তু একটা অম্লই হবে। তার মানে দ্বিক্ষারকীয় অম্ল হইল সেই সকল অম্ল যাদের দুটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, যেমন H2SO4, H2SO4। দেখো স্যার, এই H2SO4 এর মধ্যে কয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে? দুইটা। আমরা যখন কোনো একটা কিছুর সাথে বিক্রিয়া করব, কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করব, তখন কিন্তু এই দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই জন্য বলা হয়েছে দ্বিপ্রতিস্থাপনীয় হাইড্রোজেন। কথা বুঝতে পারছি স্যার? তাহলে এ পাত্রে আছে ডেসিমোলার দ্বিক্ষারকীয় অম্ল, আর বি পাত্রে আছে 50 মিলিলিটার সেমিমোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। চলো তাহলে এবার পাত্র দুটাকে মিশাই। তাহলে এই পাত্রে পাইলাম আমি কি? দ্বিক্ষারকীয় অম্ল, অর্থাৎ আমি ধরে নিলাম সালফিউরিক অ্যাসিড সেটা। ঠিক আছে? তাহলে এখন লেখো পাত্র এ, এ ও বি পাত্র মিশালে, পাত্র মিশালে, এ ও বি পাত্র মিশালে কি হবে বলো তো স্যার? এ ও বি পাত্র মিশালে এই পাত্রে কি ছিল? সালফিউরিক অ্যাসিড H2SO4, আর বি পাত্রে কি ছিল? পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুটাকে যদি আমি মিশাই, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে এই পটাশিয়ামের সাথে সালফেট চলে যাবে। ঠিক আছে? তৈরি হবে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, তাই 2 গেছে পটাশিয়ামের কাছে, পটাশিয়ামের যোজনী কত? 1, তবে 1 যাবে সালফেটের কাছে, 1 তো আর লেখার প্রয়োজন নাই। প্লাস, বুঝছো যৌগটা কিভাবে তৈরি করছি? আশা করি বুঝছো। এগুলি তো আমরা 9 10 পড়ে আসছি, এগুলি খুব সহজ। তারপরে এইচ আর ওএইচ মিলে কি তৈরি করবে? এইচ আর ওএইচ মিলে তৈরি হবে পানি, তাহলে H2O। এবার চলো সমতা বিধান করি, এখানে পটাশিয়াম 2টা, তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এবার দেখো হাইড্রোজেন কটা হলো? এখানে 2টা, আবার এখানে 2টা, মোট কটা হলো? 4টা। তো 4 বানানোর জন্য আমি এখানে 2 দিব। অক্সিজেন কটা হলো? অক্সিজেন এখানে হলো 2টা, এই যে 2টা অক্সিজেন, এখানেও কিন্তু 2টা অক্সিজেন। ক্লিয়ার? আর সালফেট কটা? একটা। এই দেখো সালফেট কটা? একটা। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে এটাই হচ্ছে আমার অ্যাসিড এবং ক্ষার, পাত্র এ এবং পাত্র বি মিশালে এই ঘটনাটা ঘটবে। এখন দেখো, এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারি বা দেখতেছি যে 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। 1 মোল অ্যাসিড কত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে? 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, এবার দেখো, আমি যে কাজটা করব, এ পাত্র থেকে কত মোল অ্যাসিড আছে সেটা বের করে নিব, আর বি পাত্র থেকে কত মোল ক্ষার আছে সেটা বের করে নিব। কথা বুঝতে পারছি? তারপরে বলবো যে দেখেন 2 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল, অথবা এই যে এভাবে বলবো 1 মোলের সাথে ক্ষার বিক্রিয়া করে 2 মোল, অতএব এই যে এখান থেকে যে পরিমাণ বের হবে অত মোলের সাথে ক্ষার বিক্রিয়া করবে এই যে এত মোল। কথা কি বুঝতে পারছি স্যার? মানে আমি ম্যাথটা এখন এইভাবে করব। চলো আমি একটু করে দেখাই তোমাকে, তাহলে আশা করি তুমি বুঝবে। এখন লেখো, এ পাত্র থেকে অ্যাসিডের পরিমাণ, অ্যাসিডের পরিমাণ, চলো দেখি এই পাত্রে অ্যাসিডের পরিমাণ কত হয়। স্যার, আমি যেহেতু এটা মোলে বের করব, আমরা একটা সূত্র শিখছি কিন্তু 9 10 থাকতে, এস ইকুয়াল টু এন বাই ভি। আচ্ছা, আমি তোমাদের সূত্রটা না লিখে দিই, কারণ অনেক স্টুডেন্ট আছে এই সূত্র শিখো নাই। এস ইকুয়াল টু এন বাই ভি। ঠিক আছে? এবং তোমাকে এটা মাথায় রাখতেই হবে। এস মানে কি স্যার? মনে রাখবা, এস হচ্ছে ঘনমাত্রা, এস হচ্ছে ঘনমাত্রা। এনটা কি স্যার? এন হচ্ছে মোল পরিমাণ, মোল পরিমাণ, মোল পরিমাণ।
পরিমাণ। ঠিক আছে? এবং মাস্ট এটা মাথায় রাখবা স্যার। ভিটা কি? ভিটা হচ্ছে লিটারে, লিটার এ দ্রবণের আয়তন। লিটারে দ্রবণের আয়তন, আয়তন। কথা কি স্যার বুঝতে পারছি স্যার? আচ্ছা। আবার অনেকেই করে কি স্যার? আ এটার আরেকটা সূত্র ইউজ করে। এই সূত্রটা কি? সেই সূত্রটা আমি লিখে দেই। জাস্ট আমি জানানোর জন্য তোমাকে লিখে দিচ্ছি আরকি, বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস অবশ্যই তুমি মাথায় রাখবে। এইখানে যদি এই যে সেম সূত্র আমি লিখলাম S=N/V, আবারও সেম সূত্র দেখো লিখলাম S=N/V। কিন্তু আমি যদি n এর সাথে ১০০০ গুণ করে দেই, 1000 গুণ করে দেই, ঠিক আছে? তবে মাথায় রাখবে এই ভিটাকে তখন আর লিটারে বসাইতে হবে না। এই ভিটাকে কিসে বসাইতে হবে? এই ভিটাকে তখন বসাইতে হবে মিলিলিটারে দ্রবণের আয়তন। কথা কি বুঝতে পারছি? এখন আমি প্রেফার করি কোন সূত্রটা ইউজ করবা জানো? আমি প্রেফার করি তুমি এই সূত্রটা ইউজ করবা। কেন জানো? কারণ হচ্ছে দেখো তোমার এখানে যে আয়তনগুলি দেওয়া আছে না? অধিকাংশই কিন্তু মিলিলিটারে দেওয়া আছে। দেখো সবগুলি কিন্তু অধিকাংশ মিলিলিটারে। কথা কি বুঝতে পারছি? সো তুমি তো মিলিলিটারে আয়তনটা বসাইলে তোমার জন্য ভালো হবে। লিটারে নিলে তো আবার ১০০০ দিয়ে ভাগ করে হিসাব করা লাগবে। কথা কি বুঝতে পারি নাই? তুমি এই সূত্রটাই বেশি ইউজ করিও। এটা করলে যে তোমার ম্যাথ মিলবে না তা না, অবশ্যই মিলবে। কথা বুঝতে পারছি স্যার? তো চলো ইউজ করি। এ পাত্রে আমি অ্যাসিডের পরিমাণ বের করতে চাচ্ছি। তো পরিমাণ মানে কি? পরিমাণটা কি আমি অবশ্যই বলছি আমি পরিমাণটা মোলে বের করব। তাহলে মোলে বের করা মানে আমি কিসের মানটা বের করব? এই যে n এর মানটা বের করব। তাহলে আমার সূত্র কি হবে? দেখো তো আমি এখান থেকে যদি n এর মানটা বের করি, ক্রস গুণন করো না। ক্রস গুণন করলে n = S * V হবে, তাই না? আশা করি তোমরা এগুলি বুঝো। n = S * V এবং দেখো n এর সাথে কিন্তু ১০০০ গুণ আকারে আছে। তাহলে ১০০০ এই পাশে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে? ১০০০ ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে পরিমাণটা বের করে ফেলি দেখি কত আসে। S এর মানটা কত? S হচ্ছে ঘনমাত্রা। এই পাত্রের ঘনমাত্রা কত? 0.1 কারণ বলা হয়েছে ডেসিমোলার তাহলে 0.1 আর V কত? আয়তন। আয়তন কিন্তু ২৫০ বসাবো। কারণ আমি এই যে ১০০০ দ্বারা গুণ করছিলাম। এই দেখো n এর মানের সাথে কিন্তু ১০০০ গুণ করছিলাম। আর n টা যখন এই পাশে চলে আসছে, এই যে n টা যখন এই পাশে চলে আসছে ১০০০ তখন উল্টা পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা। তাহলে 0.1 * 1000 ডিভাইডেড বাই কত হবে? ও না সরি 1000 না। উপরে হবে ২৫০ কারণ আয়তন এই যে v এর মান হবে ২৫০ এ পাত্রের জন্য ২৫০ আর নিচে কত হবে স্যার? নিচে হবে 1000 কথা কি বুঝতে পারছি স্যার? এইখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালুয়েশন আসবে হচ্ছে 0.02525 মোল। কথা ক্লিয়ার? তো চলো আমি আবার ঠিক বি পাত্রের জন্য বের করি। বি পাত্রের জন্য বের করি। বি পাত্র থেকে অ্যাসিডের পরিমাণ। ওই সেম একই সূত্র। আমি আর এত ব্রডকাট না করে শর্টকাটে করে ফেলি। n এর মানটা কত আসবে? n এর মানটা সরাসরি বের করে দেই। আমি এক কাজ করি এই পরিমাণটাকে উপরে নিয়ে যাই স্যার, হ্যাঁ? এই পরিমাণটাকে উপরে নিয়ে যাই। এখানে নিয়ে আসি। আর এগুলি হচ্ছে সব রাফ। এগুলি সব রাফ। তোমাকে বুঝানোর জন্য। ওকে? আচ্ছা। তাহলে এখান থেকে n এর মানটা কত আসবে? n এর মান আসবে হচ্ছে উম বি পাত্র তো তার মানে S এর মান হবে সেমিমোলার যেহেতু 0.5 0.5 ইনটু ৫০ মিলিলিটার। সো ৫০ ডিভাইডেড বাই কত? 1000 ডিভাইডেড বাই 1000 এইটার পরিমাণও কিন্তু সেমই আসতেছে। 0.025 মোল। 0.025 মোল। তার মানে এ পাত্রেও পদার্থের পরিমাণ 0.025, বি পাত্রেও পদার্থের পরিমাণ 0.025 ঠিক আছে? এবার দেখো, এবার তুমি কি করবা? খুবই সিম্পল। তুমি এবার ২ মোলের সাথে ১ মোলের সাথে ক্ষার বিক্রিয়া করে ২ মোল এভাবেও লিখতে পারো অথবা লিখতে পারো ২ মোলের সাথে অ্যাসিড বিক্রিয়া করে ১ মোল এভাবেও লিখতে পারো। যেভাবে ইচ্ছা তোমার। চলো আমি ক্ষারেরটাই আগে লিখি। তাহলে আমি এখন লিখব আ সমীকরণ থেকে দেখা যায় আচ্ছা এই কথাটা লেখার প্রয়োজন নেই যে সমীকরণ থেকে দেখা যায়। তুমি সরাসরি লিখে দাও যে 2 মোল KMnO4 না সরি KMnO4 না, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH এর সাথে এর সাথে H2SO4 বিক্রিয়া করে বিক্রিয়া করে কত মোল স্যার? 1 মোল। এখন ১ মোলের সাথে তাহলে কত করবে? ১ মোলের সাথে কতটুকু বিক্রিয়া করবে H2SO4? 1 ডিভাইডেড বাই 2 মোল। তাই না? অতএব
দেখো তো পরিমাণ কতটুকু ছিল? পরিমাণ ছিল 0.025 0.025 মোল KOH এর সাথে H2SO4 বিক্রিয়া করে কত? 1 ইন্টু 0.025 ডিভাইডেড বাই 2। দেখি তো অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হচ্ছে 0.0125 মোল। তার মানে আসলে দেখো তার মানে দেখো স্যার, তোমার দেখো এ পাত্রে মানে এই যে এই পাত্রের মধ্যে অ্যাসিডের পরিমাণ কতটুকু ছিল? 0.025। আবার বি পাত্রে ক্ষারের পরিমাণ কত ছিল? 0.025। কথা বুঝতে পারছি? মানে দোনো পাত্রে কিন্তু 0.025 ছিল। এবার তাহলে আমার 0.025 মোল অ্যাসিডের সাথে ক্ষার সরি 0.025 মোল ক্ষারের সাথে দেখো ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। এই ক্ষারের সাথে আমার অ্যাসিড লাগতেছে কতটুকু? 0.015। তার মানে অ্যাসিড কিন্তু পরিমাণে কম লাগতেছে। তাহলে অ্যাসিড কিন্তু অবশিষ্ট থেকে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখন কি বলব? তাহলে আমি বলব অতএব যেহেতু আমার অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে আমি লিখব H2SO4 অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে কতটুকু স্যার বলো তো? ছিল হচ্ছে 0.025 মোল H2SO4 ছিল। আর বিক্রিয়া করছে H2SO4 কতটুকু? বিক্রিয়া করছে 0.0125 মোল। তাহলে অর্থাৎ এটা থেকে এখন যদি এটা বিয়োগ করি তাহলে দেখি অ্যান্সার কত আসে? অ্যান্সার আসবে 0.0125 মোল। তার মানে দেখছো H2SO4 যেহেতু অবশিষ্ট থাকতেছে তাহলে অতএব দ্রবণের প্রকৃতি কি হবে? দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। দ্রবণের দ্রবণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি অম্লীয় অম্লীয় হবে। কথা বুঝতে পারছি স্যার? খুব সহজ ছিল আশা করি। অম্লীয় হবে অম্লীয় হবে। আশা করি তুমি বুঝতে পারছো। থ্যাংক ইউ।